আজকে আমরা খুবই মজার একটা ক্লাস করব। আমরা গত ক্লাসে আমাদের টেন্সের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা দরকার ছিল ওইটা আমরা তৈরি করে ফেলছি। সো টুডেস ক্লাস উইল বি অ্যাডভান্স ওয়ান এন্ড ডেফিনেটলি এনজয়েবল ওয়ান, ঠিক আছে? সো ইন আওয়ার লাস্ট ক্লাস আমরা যেই সিকোয়েন্সটা ফাইনালি ফরম্যাট করেছিলাম সেটা হচ্ছে যে অতীতকালে একই সময়ে যত অ্যাকশনই ঘটুক বা ঘটমান থাকুক, হয় সেটা পাস্ট ইনডিফিনিটে হবে অথবা সেটা পাস্ট কন্টিনিউয়াসে হবে। এইভাবে শত শত অ্যাকশন হলেও আমাদের কিন্তু কোনো সমস্যা নেই। এই বিষয়টা আমাদের সবার কি মনে আছে নাকি ভুলে খেয়ে বসে আছি বলে? মনে পর আছে? নামাজ। মনে আছে। নামাজ এখন গত ক্লাসের কোথাও কিন্তু আমরা বলি না এটা যে কোনো কাজ আগে ঘটছে বা পরে ঘটছে। উই হ্যাভ নেভার মেনশন দিস। আমরা কিন্তু কখনোই এটা বলি নাই, ঠিক আছে? আজকের ক্লাসটা খুবই অল্প এক ছোট একটা ক্লাস, কিন্তু দিস ক্লাস উইল ক্লিয়ার ইউ লট অফ কোশ্চেন্স। সো খুব ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে মনোনিবেশ করে আমরা বুঝবো জিনিসটা। এখন আমরা যদি ধরে নেই যে কোনো একটা অ্যাকশন যেটা আগে ঘটছে এবং পরে ঘটছে একটা, তা আমরা লিখে নেই, নোট দিয়ে নেই। নোট দিয়ে লিখলাম, না নোট দিয়ে লিখবো হচ্ছে কিরকম, একটু ব্রেক দিয়ে নিই। আমরা লিখবো যে সো ফার উই হ্যাভ উই হ্যাভ ডিসকাসড উই হ্যাভ ডিসকাসড দ্য সিকোয়েন্স অফ the sequence of sequence of what? Simultaneous actions where no action take places earlier or later। যেখানে কোনো অ্যাকশনে কি হয় না, আগে বা পরে ঘটে নাই, সবকিছু সাইমালটেনিয়াস ছিল। এই জিনিসটা মাথায় রাখবো। নাও, এইবার উই আর গোয়িং টু উই আর গোয়িং টু ডিসকাস the consequence of the sequence of um, earlier and later actions। এবার আমরা কি শিখবো? আমরা এখন আর্লিয়ার এবং লেটার অ্যাকশনটা শিখতে যাচ্ছি। ওকে, ভালো কথা, শিখি চলেন। তো আর্লিয়ার এবং লেটার অ্যাকশনটা বুঝতে গেলে আমাদের যেটা করতে হবে, ওই আগের মতোই কয়েকটা ভাগ করে নিতে হবে। প্রথমে কি লিখবো? অ্যাকশন ওয়ান, এটার নাম দিয়ে দিব আর্লিয়ার অ্যাকশন, মানে এটা আগের অ্যাকশন। আর এটার নাম দিব হচ্ছে অ্যাকশন টু, এটার নাম হবে লেটার অ্যাকশন। লেটার অ্যাকশন, অ্যাকশন ওয়ান আর্লিয়ার অ্যাকশন, অ্যাকশন টু হচ্ছে গিয়ে কি, লেটার অ্যাকশন। ওকে, এটা বুঝে গেলাম, ঠিক আছে? এখন এই জিনিসটা আমরা মোটামুটি সবাই জানি যে অতীতকালে যদি দুইটা কাজ ঘটে, একটা আগে এবং একটা পরে, আগেরটা পাস্ট পারফেক্ট হয়, পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। এই জিনিসটা জানেন না এখানে মনে হয় কেউ নাই। তো যদি আমি ধরেই নিই দুইটা কাজ, একটা কাজ আগে একটা কাজ পরে হইছে, তাহলে আগের অ্যাকশনটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাই এটাকে আমরা পাস্ট পারফেক্ট লিখলাম, ঠিক আছে? শর্টকাটে কি হবে? পিপি হবে। আর পরের অ্যাকশনটা কি হবে? আপনার পাস্ট ইনডিফিনিট হবে, শর্টকাটে কি হবে? পিআই হবে। তাহলে এই যে দেখেন আমি লিখলাম দা পেশেন্ট হ্যাড ডাইড, আর হলো দা ডক্টর কেম। এই যে, এখন আপনি যদি বলেন যে এই জিনিসটাকে আপনি একত্র করে দিবেন, তাহলে কি লিখবেন? আপনি লিখবেন দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দা ডক্টর কেম। এই নিয়মগুলোর সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। এখন বিষয়টা হচ্ছে গিয়ে কি, এখানে আবার এটাও আমরা জানি এটা আফটার দিয়েও লেখা যায়। তখন কি হবে? দা ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা আমরা জানি।
এখনো মূল জায়গায় যাই নাই, টেনশন করার কোনো কারণ নাই যে সে ফালতু কথা বলে আমাদের সময় নষ্ট করতেছে, ঠিক আছে, এরকম ভাবেন না। এই যে আমি হলুদ মার্ক করে দিলাম, ভালো করে বুঝেন, এই হলুদ মার্ক করা অংশটা, এটা কি ক্লজ বলেন তো বুদ্ধি করে? অ্যাডভার্ব ক্লজ। সাবভার্ব ক্লোজ। এটা কিন্তু অ্যাডভার্ব ক্লজ। ক্লজ। এই অ্যাডভার্ব ক্লজ যদি আপনি ঘুরে লেখেন, দেখেন তো কোনো সমস্যা আছে কিনা। আমি যদি বলি বিফোর দ্য ডক্টর কেম, কমা দিয়ে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কোনো সমস্যা আছে? না স্যার। কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ রাইট, তাই না? আমি যদি বলি যে আফটার, আমি যদি বলি এরকম যে আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড, কমা দিয়ে দ্য ডক্টর কেম, কোনো সমস্যা আছে বললে? না। কোনো সমস্যা কিন্তু নাই। গুড, ব্রিলিয়েন্ট আইডিয়া। এইবার এইবার একটা মজার জিনিস আমরা শিখবো, দেখেন, সিকোয়েন্স অফ টেন্সের মূল মজা শুরু হবে এখন। তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যাকশন 01 পাস্ট পারফেক্ট, এরপরে গিয়েই হবে হচ্ছে অ্যাকশন 02, যেটা হচ্ছে গিয়ে কি পাস্ট ইনডিফিনিট। অ্যাকশন 01 যেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এরপরে হবে হচ্ছে অ্যাকশন 02, যেটা হবে গিয়ে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। এই যে এইবার খেলা শুরু হয়ে যাচ্ছে, দেখেন, এই তো ইয়েস, খেলা পেয়ে গেছি। তাহলে এই সিকোয়েন্সটা আমরা বুঝে গেছি। এইবার একটা ঠান্ডা মাথায় নিজেকে প্রশ্ন করেন, এই যে অ্যাকশন 02 যেটা পাস্ট ইনডিফিনিট হলো, ওই একই সময়ে যখন অ্যাকশন 2 ঘটলো, তখন যদি আরেকটা অ্যাকশন ঘটলো আমি বলি, তাহলে ওইটাও কোন টেন্সে হবে বলেন তো বুদ্ধি করে? পাস্ট পাস্ট ইনডিফিনিট। Past ইনডিফিনিট। পাস্ট indefinite. ইনডিফিনিট। এটার নাম দিলাম মনে মনে অ্যাকশন 2.1। এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট, যেহেতু একই সময়ে ঘটলো। তাহলে এই লজিকটা ব্যবহার করে আপনি আমাকে বলেন অ্যাকশন 1 যেটা আগে ঘটলো, পাস্ট পারফেক্ট, ওই একই সময়ে যদি অ্যাকশন 1.1 ঘটে, তাহলে আপনি সেটা কোন টেন্সে লিখবেন বুদ্ধি করে বলেন। Past perfect. পারফেক্ট। পাস্ট ব্রিলিয়েন্ট, পারফেক্ট। Past ধরে ফেলছেন perfect. পাস্ট পারফেক্ট। এই হলো গিয়ে খেলা শুরু হয়ে গেল আমাদের টেন্সের। দেখেন, চারটা অ্যাকশন নিয়ে আসতে পারছি। এবার আমি যদি বলি অ্যাকশন 2.1 যখন ঘটলো, ওই সময়ে ধরেন অ্যাকশন 2.2 কন্টিনিউয়াস ছিল, তাহলে কি হবে বলেন? পাস্ট কন্টিনিউ। Past indefinite. এক্স্যাক্টলি, পাস্ট কন্টিনিউয়াস হতে Continuous. পারে। তাহলে আপনি বুদ্ধি করে বলেন, যখন অ্যাকশন 1.1 ঘটলো, ওই সময়ে আমি যদি বলি অ্যাকশন 1.2 কন্টিনিউয়াস ছিল, তাহলে সেটা কোন টেন্স হবে বলেন? Past পারফেক্ট পারফেক্ট। perfect. কন্টিনিউয়াস। পাস্ট Continuous. পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। Perfect কন্টিনিউয়াস। continuous. এই তো ভাই, আপনারা ধইরা ফেলছেন মজার বিষয়। দেখেন, এই জিনিসটা দেখেন কোনো বইয়ে কিন্তু আলোচনা করা হইতো না, খেয়াল করে দেখছেন বিষয়টা এবার। এইভাবে শত শত অ্যাকশন যদি আমরা আনি, আমরা শুধু দেখব কোনটা আগে আর কোনটা পরে আর কোনটার সাথে কোনটা ঘটছে, আমরা অনুবাদ করতে পারবো না বলেন তো বুদ্ধি করে? পারবো না তো। পারবো। পারবো কিন্তু। দ্যাট ইজ দ্য বিউটি অফ ট্রান্সলেশন এন্ড রাইটিং। এইটাই হলো সিকোয়েন্স অফ টেন্সের দাদা সবচাইতে আরেকবার মজার। একটু যদি বলেন, বুঝি নাই। এটা আরেকবার একটু রিপিট করেন। এটা আরেকবার রিপিট করা কিছু নাই, করলে পুরোপুরি করতে হবে। আমি প্রথম থেকে বলতেছি, আমরা অতীতকালে দুইটা কাজ ঘটলো, একটা আগে একটা পরে, আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। এটা ক্লিয়ার? জি দাদা। হ্যাঁ। এবার যেটা পরের কাজ অ্যাকশন 2 পাস্ট ইনডিফিনিট, ওই একই সময় যদি আর একটা কাজ ঘটে আমি বলি, তাহলে ওটাও কোন টেন্স হবে বলেন বুদ্ধি করে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। ওই একই সময় যদি আর একটা কাজ চলমান বুঝি, তাহলে কোন টেন্স হবে বলেন বুদ্ধি পাস্ট করে? কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস। এবার অতীতকালে যেটা আগে ঘটলো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের ওই একই সময়ে যদি আর একটা কাজ ঘটলো আমি বলি, তাহলে ওইটাও কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট। ওই একই সময় যদি কোনো কাজ চলমান বলি, তাহলে কোন টেন্স হবে বলেন? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট বুঝতে কন্টিনিউয়াস। পারছেন ব্যাপারটা এবার? জি। এইভাবে পূর্ববর্তী সময়ে যত কিছুই আসুক না কেন, যদি আপনি কখনো দেখেন যে যে একটা আগে ঘটছে, একটা পরে ঘটছে, আবার কোনো একটা কাজ আরেকটা কাজের সময়ে ঘটছে,
তখন আপনি কি করবেন? তখন আপনি এইভাবে অনুবাদ করতে পারবেন বা সিকোয়েন্স অফ টেন্স মেনটেন করতে পারবেন। এখন একটা জিনিস বলি, আসেন, কিরকম জিনিস বলি? ধরেন আপনি আপনার কোন একটা বন্ধুর বাসায় গেলেন, ঠিক আছে? তা আপনি বাসায় গিয়ে দেখলেন যে তাদের বাসায় যৌথ পরিবার, অনেক মেম্বার, তার তার গ্র্যান্ডমাদারও আছে, গ্র্যান্ডফাদার নাই, ঠিক আছে? তো আপনি বললেন যে তোদের বাসায় তো সবাই আছে, তো তোর গ্র্যান্ডফাদারকে দেখলাম না। তারপর বন্ধু বললো ও তো অনেক আগের কথা, দাদু অসুস্থ ছিল, ডাক্তার কল করছিলাম, তো দাদু মারা গেল, তো দাদু নাই, আমাদের আসলে বেঁচে নাই আর। তো ডাক্তার আসার পূর্বেই দাদু মারা গিয়েছিল। এই যে বাক্যটা বললাম, এই বাক্যটাতে এই মুহূর্তে দাদু মারা যাওয়ার কারণে কারো কি মন খারাপ? না। না। নাকি না নিরেট অতীতকালের কোন না একটা দাদা, ঘটনাকে সে জাস্ট বলে দিল? বলেন তো বুদ্ধি করে। অতীতকালের একটা জিনিস সে বলে দিল অ্যাজ একদম ইউজুয়াল। অতীতকালের, তাহলে দাদা, সেক্ষেত্রে কি হবে? মাই গ্র্যান্ডফাদার হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এটার মিনিংটা হচ্ছে এটা। এখানে কোনো নিয়ারে কোনো ইম্প্যাক্ট কাজ করতেছে না, উনি মারা গেছিল, আপনি জাস্ট এক্সপ্লেন করলেন। কিন্তু আপনি মনে করেন আপনার বন্ধুর বাসায় গেছেন, গিয়ে দেখলেন সবার মন খারাপ। আপনি বললেন যে কি রে দোস্ত, কি হয়েছে? আপনার বন্ধু বলল, ভাই দাদু অসুস্থ ছিল, ডাক্তার ডাকলাম, ডাক্তার আসার আগেই দাদু মারা গেছে, এই জন্য সবার মন খারাপ। খেয়াল করে দেখেন, দুইটা কথাই কিন্তু একই জিনিসকে বোঝাচ্ছে, কিন্তু এইখনকার কেসটাতে সবার কিন্তু মন খারাপ, তাই না? এবার তাহলে এই ক্ষেত্রে এই যে মনটা খারাপ, এখনো ফলাফলটা বিদ্যমান আছে, এই অনুবাদটা কিভাবে করবেন বলেন? বলেন। প্রেজেন্ট পারফেক্ট দিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস। আপনি পারফেক্ট কন্টিনিউয়াস হবে না? অনুবাদটা করেন, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে অনুবাদটা করেন, সেটা বলছি আপনাকে। My grandfather has died before the doctor came. কেউই পারলেন না, দেখলেন? এই জায়গাটাতে গিয়েই হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজটা করতে পারি না। আমরা বলি মুখে মুখে যে ফলাফল এখনো বিদ্যমান আছে, এটা সেটা, কিন্তু অনুবাদ করতে গেলে এই সহজ অনুবাদে আমরা আটকে যাই। তো এই অনুবাদটা কিভাবে করবো এবার আমরা শিখি। যখন আপনি কোনো ইম্প্যাক্ট নাই, প্রভাব নাই, কারো মন খারাপ নাই, একদম নিরেট অতীতকালে কোনো কিছু বর্ণনা করলেন, তখন আপনি ইউজ করলেন কি, আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট। এটা আপনি লিখে দিলেন যে কমপ্লিট ইভেন্টস অফ পাস্ট, নো ইম্প্যাক্ট নাও, এখন কোনো ইম্প্যাক্ট নাই। কিন্তু যদি আমি বলি ইভেন্টস অফ নিয়ার পাস্ট, আর কি বলবো, অ্যান্ড কারেন্ট ইম্প্যাক্ট ইজ নোটিসড, কারেন্ট ইম্প্যাক্ট দেখা যাচ্ছে, ঠিক আছে? আর ওটাতে বললাম কি নো ইম্প্যাক্ট, তখন কি হয় জানেন? তখন অতীতকালেরটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট আগেরটা, আর পরেরটা হয়ে যাবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এই হলো নিয়ার পাস্টের ইম্প্যাক্টের কারণে অনুবাদ হবে। এবার আসবে অনুবাদ। এই ক্ষেত্রে অনুবাদটা কি হবে? এই ক্ষেত্রে অনুবাদটা হবে হচ্ছে মাই গ্র্যান্ডফাদার ডাইড বিফোর দ্য ডক্টর হ্যাজ কাম। মাথায় ঢুকলো ব্যাপারটা? জি। গুড। সো আপনি তাহলে আজকে থেকে বুঝে গেলেন যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডিরাইভেশনটা আসলে কোথায়। এটাও অতীতকালের জিনিসকেই বুঝাবে, কিন্তু ইম্প্যাক্ট এখন থাকবে। এবার দেখেন, আপনি যে সারা জীবন পড়ে আসলেন বিফোর থাকলে আগে পাস্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট, এই নিয়ম কি আমি মানছি নাকি মানি নাই? বলুন তো বুদ্ধি করে। মানা হয় নাই। মানে হয় নাই। কিন্তু দিস সেন্টেন্স ইজ 100% কারেক্ট গ্রামাটিক্যালি। সো যদি কখনো বন্ধুকে আটকে যান পড়তে বসে, খালি দুইটা প্রশ্ন দিবেন যে মাই গ্র্যান্ডফাদার হ্যাজ ডাইড বিফোর দ্য ডক্টর কেম, আর মাই গ্র্যান্ডফাদার ডাইড বিফোর দ্য ডক্টর হ্যাজ কাম। এই দুটো বাক্যতে বলবেন যে দোস্ত ক দেখি কোন বাক্যটা রাইট। আপনার বন্ধু দেখবেন চোখ বন্ধ করে প্রথম বাক্য রাইট বলে দিছে, কিন্তু দ্বিতীয়টা রাইটের মাথায় আর কাজই করবে না। ডিড ইউ, সরি, ডিড ইউ গেট মাই পয়েন্ট? টেল মি।
ইয়েস জি দাদা। গুড। স্যার। হ্যাঁ বলেন। স্যার এমনিতে একটা রুল শিখছিলাম যে এই যে বিফোর এর ক্ষেত্রে এরকম যে একটা প্রেজেন্ট পারফেক্ট হলে আবার আরেকটা পাস্ট ইনডিফিনিটও হবে। এইরকম কোনো রুলস আমি শিখি নাই। আমি একদম আপনাকে একটা নিয়ম বললাম, ঠিক আছে? আম, উম, আপনি এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। আর আপনি যদি মনে করেন আপনার কাছে আগের রুলটা ভালো লাগছে, আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা না নেই, ঠিক স্যার আছে ভাইয়া? এটাই ভালো, এটাই যেটা বেটার। যেটা ভালো লাগে, কোনো ই নাই যে এইটাই সেরা রুলস, এগুলো বলতে পারবো না। জাস্ট আপনার সামনে আমি ওইটা দেখালাম যে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট দাদা এটা টেন্সে কি ডিজাইন করা এমসিকিউ তে হয়েছে। ইউজ করা যাবে? নাও আপ টু ইউ, আপনি যেভাবে মন চায় ইউজ করবেন, ঠিক আছে? তাহলে এবার একটা 2 × 4 আমরা মিলাবো, দেখেন। এবার আমরা 2 × 4 একটা মিলাবো। 2 × 4 মিলাবো বলেছি, কিভাবে মিলাবো চলেন দেখি পারি কিনা মিলাইতে, আসেন। দেখেন, ইংলিশও ল্যাঙ্গুয়েজ তো দিন শেষে ও না ম্যাথমেটিক্যালি কাজ করে, আমি দেখছি। এই যে দেখেন, আমার এই দুইটা সিকোয়েন্সের মধ্যে এই রাজু সাহেব দয়া করে স্ক্রিনে তাকাবেন না, ক্লাসের ফ্লো নষ্ট করবেন না, আই হেট দিস। এই দুই জায়গাতে এসে দেখেন এই পাস্ট ইনডিফিনিটটা কমন আছে না, বলেন তো বুদ্ধি করে। হ্যালো? জি দাদা। জি কমন আছে। খেয়াল করেন জি বিষয়টা। স্যার কমন আছে। তাহলে যদি এমন হয়ে যায় যে অতীতকালে 3টা কাজ একটার পর একটা ঘটছে, তাহলে সবার আগেরটা দিবেন পাস্ট পারফেক্ট, পরেরটা দিবেন পাস্ট ইনডিফিনিট, আর তারপরটা দিবেন কিসে বলেন তো বুদ্ধি করে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট। দ্যাট ইজ দ্য বিউটি অফ রাইটিং। যদি এমন হয় যে আপনি সিকোয়েন্স এইভাবে বোঝাচ্ছেন, তাহলে এভাবে দিবেন, কোনো সমস্যা নেই। যদি দরকার হয়, ধরতে পারছেন বিষয়টা? জি দাদা। জি। এক্সাম্পল দিব, টেনশন নিয়েন না। এখন আমি যেটা নাম দিলাম অ্যাকশন 1 অ্যাকশন 2, তাহলে এটাকে কম্বাইন করে, আচ্ছা রাখুন চুক্তিপত্র, আমি দেখবো, এটা সমস্যা নেই, রাখ। আমি যদি এটার নাম তাহলে কি দেবো কম্বাইন করে, অ্যাকশন 3। কোনো সমস্যা আছে তাহলে? না। এবার দেখেন, আমি যদি বলি অ্যাকশন 1 যেটা পাস্ট পারফেক্ট, ওই সময় যদি আরো একটা কাজ ঘটে, আমি তাহলে কোন টেন্স দিব বলেন তো বুদ্ধি করে? পাস্ট পারফেক্ট। ওই সময় যদি আরেকটা কাজ চলমান থাকে, তাহলে কি দেবো বলেন তো বুদ্ধি করে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাকশন 2 যেটা পাস্ট ইনডিফিনিট, ওই সময় যদি আরেকটা কাজ ঘটে, সেটা কোন টেন্স হবে তাহলে বলেন তো? ইনডিফিনিট। পাস্ট শুধু ইনডিফিনিট। ইনডিফিনিট কারো বলুন ভাই, আমি তো এখন পর্যন্ত একবারও শর্টকাট করে বলি নাই, আপনি উত্তর দিতে গিয়ে শুধু ইনডিফিনিট বললেন কেন? হোয়াট ইজ দিস? এই ক্লাস এটা চলবে না ভাই। পাস্ট ইনডিফিনিট, ওই সময় যদি আরেকটা কাজ চলমান থাকে, তাহলে কি বলবো বলেন? পাস্ট ইনডিফিনিট। এইবার আমি বলি অ্যাকশন 3 যেটা প্রেজেন্ট পারফেক্ট, ওই সময় যদি আরো একটা কাজ ঘটে বলি, তাহলে কি হবে? প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, ওই সময় যদি আরেকটা কাজ চলমান থাকে, প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। দেখছেন, আপনি কিন্তু সিকোয়েন্স ধরে ফেলছেন। তার মানে দেখেন, আপনি যতই জটিল করে সিকোয়েন্স দাঁড় করান না কেন, আমি কিন্তু আমার মতো করে উদ্ধার পাওয়ার একটা উপায় আবিষ্কার করে নিতে পারছি, তাই না? পারছি না? পারছি কিনা? জি। জি। জি So দাদা। this is the ultimate level of sequence of past tense। যদি ধরতে পারেন, জীবনে আপনারা কিছু করতে হবে না, প্যারা নিতে হবে না, এই দিয়ে সব পাবেন। এখন আপনার প্রশ্ন হলো যে সুমন ভাই, এই জিনিসটাকে আমি কিভাবে প্রয়োগ করব, কোথায়? রাইটিং এ, কোথায়? ট্রান্সলেশনে। এবার এইটা আমরা একটু দেখবো, আসেন দেখি। এখন সমস্যা হইলো, আমার পিসিতে বাংলা টাইপ করা যায় না। আমি হলো একটা ওয়েবসাইট থেকে বাংলা টাইপ করি, সেটা বাংলা টাইপ করে তারপর হচ্ছে ইংলিশে কনভার্ট করি, ঠিক আছে? এই জন্য আপনাদের আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাব, চলেন যাই, ঠিক আছে? ওইখানে বসে আমরা নিজেরাই একটা বাংলা প্রশ্ন বানাবো অনুবাদ করার জন্য, এবং ওইটা আমরা ধরে ধরে নিজেরা আবার অনুবাদও করবো, ঠিক আছে? দেখেন, ভালো লাগবে আশা করি। আম, এটা একটা অভ্রর একটা ওয়েবসাইট, যা লিখবেন তা অভ্রতে বাংলায় কনভার্ট করে দিবে, এই আর কিছুই না, ঠিক আছে? দেখেন তো আপনারা দেখতে পারতেছেন কিনা। না দাদা, দেখা যাচ্ছে। দাঁড়ান, আসবে একটা দেখা মিনিট। যাচ্ছে দাদা। আসবে আসবে। দেখতে পারতেছেন? জি দাদা। জি। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে লিখি, হ্যাঁ? আমরা এইখানে লিখে ক্লাস করব, ক্লাস করার পর এটা জাস্ট কপি করে নিয়ে বসায় দেবো এই লেকচার শিট, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? দাদা একটু জুম করলে ভালো হয়। হ্যাঁ, করে দিচ্ছি, দাঁড়ান।
সব করে দেবো, যৌনটুকু যা লাগে। তো আমরা ধরেন লিখলাম, কি লিখলাম দেখেন, ধরেন আমি লিখলাম যে 1980 সালে, 80 খ্রিস্টাব্দে বা সালে এটাই বলেন, বাংলাদেশে 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 পোশাক শিল্পের পোশাক শিল্পের যাত্রা শুরু হয়। কারণ আপনি যদি মনে করেন যে শুরু হয়েছিল লিখি নাই, শুরু হয়, তাহলে কোন টেন্স দিমু, পেঁচায় গুচায় ফেললাম, তাহলে কিন্তু সমস্যা। কারণ এখানে ভাই ওই ছি ছ ছে ছাম এগুলোর কোনো ভিত্তি নেই, এখানে হচ্ছে পুরোটা সিকোয়েন্সিং এর বিষয়। এই দেখেন কি লিখি, তখন তখন আমাদের অর্থনীতি এক বিশাল আহ কি বলে, এক বিশাল, সরি, এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। আজকে দেখবে আপনাদের অনুবাদ করার ক্যাপাসিটি কিরকম, ঠিক আছে? দেখি আপনার অনুবাদ করেন কেউ, কতটুকু করতে পারেন জান। আপনাদের অনুবাদ ক্লাস আমি এত ওয়ার্ড বলবো যে আপনার অবাক হয়ে যাবেন, মনে হবে যে এই লোক নির্ঘাত ডিকশনারি ওপেন করে বসছে, ঠিক আছে? আমার এই কয়েকটা কাজে আমার খুব ভালো দক্ষতা আছে, ভগবানের আশীর্বাদে, আপনাদের দোয়ায়। মানে আমি যখন পরীক্ষা দিতাম, আমি প্রিলি পাস করছি, মানে মা বলতো ভাইবা কবে, মানে মা আমার জিজ্ঞেস করতো না রিটেন কবে, জানতো রিটেন পাস করবে। এই একটা জিনিস আমি গর্ব করে বলি সবসময়। 1980 সালে বাংলাদেশে পোশাক শিল্পের যাত্রা শুরু হয়। তখন আমাদের অর্থনীতি এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। পরবর্তীতে পরবর্তীতে সরকারের নানা বাস্তব, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটু এন্টার দিয়ে দিই, এটাকে এন্টার দিলে ভালো হয় মনে হচ্ছে। একটু দাঁড়ান ভাই, আমি দিচ্ছি। হ্যাঁ, পরবর্তীতে সরকারের নানা বাস্তবমুখী, বানান ভুল মাফ করে দিয়েন, নানা বাস্তবমুখী পদক্ষেপে, ঠিক আছে, ঘুরে দাঁড়ায় ঘুরে দাঁড়ায় আমাদের অর্থনীতি। এরপর এরপর পরবর্তী 2 দশকে বাংলাদেশের অর্থনীতি অভূতপূর্ব উন্নতি বাংলাদেশের অর্থনীতি অভূতপূর্ব উন্নতি, উন্নতি লাভ করে। কমা দিয়ে বললাম যা এখনো বিদ্যমান রয়েছে। আচ্ছা, এরকম একটা 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 প্যাসেজ আপনার তো আসতেই পারে, পারে না ভাই, বলেন পরীক্ষার হলে? জি দাদা, আসতেই বুঝতে পারে। পারেন। এখন ধরেন আপনারা বলছে যে নো চ্যাট জিপিটি, নো জেমিনি, নো এআই, ঠিক আছে, আমরা একদম ইনস্ট্যান্ট এটাকে অনুবাদ করব। এখন দেখেন যদিও আমরা রাইটিং ক্লাস করছি, কারণ আমরা তো এখন রাইটিং এ গ্রামারের শেষ পর্যায়ে, সো রাইটিংটাকে একটু একটু করে 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 আপনাদের এখন নিয়ে যাচ্ছি কোথায়, অনুবাদ, ফোকাস রাইটিং, এগুলোর দিকে নিয়ে যাব, ঠিক আছে? সো গেট গেট রেডি। এগুলো হচ্ছে ট্রায়াল শুরু করছি আপনাদেরকে নিয়ে, একটু একটু করে দেখবেন ক্লাস অনেক অ্যাডভান্স হবে। এখন দেখেন, আপনার প্রথমেই এটা দেখে মনে হবে কি যে ভাই তো পড়াইছে 1980 সাল, ঐতিহাসিক কথাবার্তা আছে, তাই দিয়ে দিই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। না, এভাবে দিলে হবে না। হবে না বলবো না, মানে খারাপ দেখা যাবে। আমরা বলবো যে প্রথমেই অনুবাদ যখন প্যাসেজ দিবে, যদি এখন এ বি, একটু একটু দাঁড়ান, জল খেয়ে আসি, দাঁড়ান ভাই। বলেন তো, কঠিন প্রশ্ন পেলে প্রথমে কি করতে হবে আমাদেরকে? জল খেতে জল বললো। খেতে হবে। জল কারণ খেতে হবে। মনের মাধুরী মিশিয়ে তো ভাব মিশিয়ে মনে করেন বিশাল বড় এক কঠিন বাক্য লেখা ফেলাইছি। অনুবাদ করতে গেলে তা মনে করেন বুক ধুকপুক ধুকপুক করে, যদি এতগুলা পোলাপানের সামনে অনুবাদ না করতে পারি, হায় হায়, ভারী ইজ্জত থাকবো না। ঠিক না? ভুল বললাম কথাটা আমি? না দাদা, না দাদা। কারণ এবার মনে হয় ব্যাংক কোচিং এর সবচেয়ে বেশি স্টুডেন্ট ভগবান অশেষ কৃপায় আমি পাইছি, তাই না? জি দাদা। জি দাদা, বাংলাদেশের ইতিহাসে মানে এইটা বিরল। যে 6,000 স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই। তো জি দাদা। ওইটুকু কনফিডেন্স থাকতে হবে যে না, পারবো। যে দুই দুই ঢোক জল খেয়ে ফেলছি, আত্মায় জল চলে আসছে, মানে অনুবাদ করা যাবে, এরকম। মানে আপনার কনফিডেন্স থাকতে হবে যে এই তো আমি পারবো, এটা আমি কনফিডেন্ট পারবো। এবার দেখেন, দাদা একটা যখন কথা বলতাম।
জি বলেন। আপনাকে ডিস্টার্ব দেওয়ার জন্য সরি। আপনার এই কথাটার জন্যই এই মোটামুটি সিনিয়র অফিসারের মানে জিরো প্রিপারেশন নিয়েও মানে আমি স্যাটিসফাইড যে কনফিডেন্স থাকতে হবে। আমি আপনার এই কথা শুনেই আমি এক্সাম হলে খালি আপনার কথা মনে করছি না, কনফিডেন্স রাখতে হবে এবং আল্লাহর রহমতে কনফিডেন্স পরীক্ষা রাখতে ভালো হবে তো। দিয়েছি। আমার যেদিন ডিভোর্স হয়, আমি ওই দিন বললাম যে তুমি তো চাকরি পেয়ে আমাকে ডিভোর্স দিলা, যাও আমি তোমাকে 5টা চাকরি পেয়ে দেখাবো, ঠিক আছে? তো ওর কাছে মনে হচ্ছে আমি এটা মজা করতেছি। আমি আরে ভাই কি রে ভাই, আমার কনফিডেন্স আমি পাবো তো তুমি ভয় পাইলা কেন তা মানে নিয়ে? সো ব্যাপারটা হচ্ছে কি, কনফিডেন্স যখন হাওয়ায় ভেসে আসলে হবে না, কনফিডেন্স আসতে হবে 100% রবাস্ট অ্যান্ড সলিডিফাইড একটা জায়গা থেকে, ঠিক আছে? এই জায়গাটায় কখনো ভুল করা যাবে না। তো আমরা পড়ি, আসেন দেখি পারি কিনা। তো আপনি যে কাজটা করবেন, যখনই এরকম প্যাসেজ ট্রান্সলেশন পাবেন, যদিও ব্যাংকে এখন 5টা বাক্য দিয়ে দেয়, বিসিএস আসতে পারে, আবার দেখা গেল এডির পরীক্ষাতে একটা প্যাসেজ দিয়ে দিল ট্রান্সলেট করার জন্য, গ্যারান্টি তো নাই। প্রথমে পুরো জিনিসটা পড়ে দেখবেন যে এখানে কোনো সিকোয়েন্স আছে কিনা। সিকোয়েন্স থাকলে টেন্স আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ধরেন 1980 সালের একটা ঘটনা এখানে আছে, 1980-র ঘটনার সাথে ওই একই সময়ে আমাদের কঠিন সময়ের একটা কথা আছে। এরপরে এই দেখেন, এই যে এরপরে কি হলো, এই যে এরপরে হচ্ছে আপনার বাস্তবমুখী পদক্ষেপে ঘুরে দাঁড়াইছে নাকি? কথা ঠিক আছে না আমার? 1980 সালের একটা ঘটনা, ওই একই সময়ে কঠিন সময় দিয়ে যাচ্ছিল, এটা একটা ঘটনা। এরপরে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হলো। এরপর কি হলো, এই যে অভূতপূর্ণ উন্নতি লাভ করলো নাকি? কথা কি ঠিক আছে আমার? বলুন তো বুদ্ধি করে। হ্যালো? হ্যাঁ জি। দাদা। এবং এই অভূতপূর্ণ উন্নতির পাশাপাশি যা এখন কি আছে, বিদ্যমান আছে, আমরা কিন্তু একটা সিকোয়েন্স তৈরি করেছি। সবার আগে 1980 সালের কথা, তারপরে ওই একই সময় কঠিন সময়ের কথা, তারপরে বাস্তবমুখী পদক্ষেপের কথা, তারপরে উন্নতি এবং বিদ্যমান। এখন আপনি আমাকে বলেন, যদি আমরা একদম প্র্যাকটিক্যালি দেখি, এই যে অভূতপূর্ণ উন্নতি এবং বিদ্যমান আছে, এইটা কোন টেন্সে যাবে তাহলে বলেন বুদ্ধি করে? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। এটা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস টেন্সে হইতে যাবে। পারে। কথা আমার ঠিক আছে না ভুল আছে বৎসগণ, বলেন? ঠিক। ঠিক আছে। ঠিক ঠিক আছে। আছে। এইটা হওয়া উচিত। মানে এইগুলা হতে পারে, ধরেন প্রেজেন্ট পারফেক্ট, বা ধরেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইরকম কিছু হইতে পারে। তো যেহেতু এটা ধইরা ফেলাইছেন, তাহলে বাস্তবমুখী পদক্ষেপ কি হইতে পারে বলেন তো বুদ্ধি করে? হয় ফার্স্ট ইনডিফিনিট। ইনডিফিনিট, নয় পাস্ট কন্টিনিউয়াস। সিকোয়েন্স এটাই বলতেছে নাকি? জি। তাহলে কঠিন সময় 1980 ঘটনা কি হতে পারে? হয় পাস্ট পারফেক্ট পারফেক্ট বা কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সিকোয়েন্স ধরে ফেলছি আমরা, বলেন তো বুদ্ধি হ্যাঁ, করে। জি জি। দাদা। এই তো শেষ, অনুবাদের মূল কাহিনী শেষ। আমি টেন্স গুছিয়ে ফেলছি, ঠিক আছে? তাহলে আজকে থেকে প্যাসেজ ট্রান্সলেশনে আমার এই টেন্স ধরতে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এইবার আমরা অনুবাদ করি। এখন আমার হয়, হইছিল, যাচ্ছিল, খাইছিল, হয়েছে, কি ইয়ে আছো, ইয়ে আছে, ইয়ে আছেন, কিছুই মনে রাখতে হবে না। এখন শুধু ধরবো আর টেন্সেবল অনুবাদ করবো। এবার আপনি বলেন 1980 সালে, আচ্ছা এখন আমি এটা কপি করে নিয়ে আসি, এখন আমি বসে বসে অনুবাদ করব ওই আমার মূল ফাইলে গিয়ে, ঠিক আছে? কারণ এখানে আমার ওই ইংলিশে কনভার্ট করতে গেলে আমার অনেক কাহিনীপত্র করতে হবে। 1 সেকেন্ড প্লিজ। কই গেল, কই গেল, কই গেল? একটা সেকেন্ড ভাই। এই তো কপি করে নিয়ে আসলাম, শেষ। ভ্যান, মজার জিনিস বুঝছেন? আপনারা যে ক্যারেক্টার ভয় পান না, তা আমি এটা এখনো বুঝি না। এই তো নিয়ে আসছি, ইয়েস। অভূতপূর্ব উন্নতি লাভ করে, একটু দাঁড়ান, shit। এই দিলাম এখন বিদ্রোহ হচ্ছে, ঠিক আছে, ওকে, ডান, ডিল পাক্কা। তাহলে আমাদের কাছে এখন এই অনুবাদগুলো আছে। তাহলে 1980 সালে বাংলাদেশের পোশাক শিল্পের যাত্রা শুরু হয়, কি ইংলিশ করবেন বলেন? In 1980, Bangladesh started বাংলাদেশ স্টার্টেড না, এই রেডিমেড। স্টার্টেড, এই যে স্টার্টেড বললেন না, এই স্টার্টেড ওয়ার্ডটা সবাই ইউজ করবে। দ্য আপনি জার্নি বলতে অফ পারেন, রেডিমেড গার্মেন্টস। হ্যাঁ, the ইন land সেটা দাদা 1980 দ্য জার্নি অফ দ্য জার্নি অফ
কি আরএমজি রেডিমেড রেডিমেড গার্মেন্ট গার্মেন্টস। সেক্টর। তৈরি পোশাক শিল্প আরএমজি বলতে পারেন, কোনো সমস্যা নেই, বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলতে পারেন, ঠিক আছে। দ্য জার্নি অফ, আমি সংক্ষেপে আরএমজি লিখলাম যদি আরএমজি লিখার পক্ষপাতী না, ঠিক আছে। ইন বাংলাদেশ, এটা কোন টেন্স হবে বলেন? পাস্ট। পাস্ট Past পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড বিগান, ঠিক আছে, ঠিক আছে। কমেন্টস দেওয়া যায় না স্যার? কমেন্টস দিতে পারেন, ইন্ট্রোডিউস দিতে পারেন, স্টার্টেড দিতে পারেন, লঞ্চ দিতে পারেন, আপনি যা মন চায় সব দিতে পারেন, দাদা যদি ফ্যামিলিয়ার উইথ দি মানে দিতে পারেন। আমি বিজ্ঞান দিলাম, ঠিক আছে। এখন দেখেন, ঠিক আমি আছে। কি বললাম? তখন তখন বাংলাদেশের অর্থনীতি এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, কি লিখবেন বলেন? দেন দ্য ইকোনমি অফ বাংলাদেশ গোয়িং থ্রু এ টাফ পিরিয়ড। না, পাস্ট পারফেক্ট না, কন্টিনিউয়াস পাস্ট টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস তো হবে। প্রশ্ন হলো, এটা কি পাস্ট পারফেক্ট হবে না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে? জিনিসটা কি অ্যাকশনটা চলমান ছিল না? জি, স্যার পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে কি পারফেক্ট অনুবাদ করবেন কন্টিনিউয়াস বলেন? Sir, Bangladesh's economy had been struggled at that time. স্ট্রাগলিং। আচ্ছা, ওকে, ডান। এখন প্রশ্ন আছে, এই যে তখন যে বললাম, এই তখন শব্দের ইংলিশ কি হবে? Sir, at that time দেওয়া যায় না? দ্যাট টাইম ডিউরিং দ্যাট আচ্ছা, পিরিয়ড হবে, আমি ডিউরিং বলছি, দ্যাট পিরিয়ড বা শুধু Wait. that হোয়াইল period। দেওয়া যায় না? হোয়াইল। When? এই যে দেখেন, ভুল করবেন, যদি আপনি হোয়াইল দিয়ে লিখেন তখন সে একটা When? ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব ক্লজ ক্রিয়েট করবে। মেন ক্লজ কি আপনার কাছে আছে? না। নাই। তাহলে কি করতে পারি, বুদ্ধি করে বলেন দেখি, পারেন কিনা। Back then. In that time. দেন শুধু দেন আপনি বলছেন ইন দ্যাট টাইম, ডিউরিং কেউ দ্য পিরিয়ড দাদা, টাইম, আবার কেউ বলছেন ব্যাক দেন, ঠিক আছে। এখন কোনটা হবে বলেন? ডিউরিং দ্যাট পিরিয়ড ডিউরিং দ্য পিরিয়ড। দাদা at ডিউরিং that দ্যাট time পিরিয়ড। টাই ভালো মনে হয় না? এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যেটাই দেন না কেন, ঠিক আছে, সবগুলাই রাইট আমরা জানি, কিন্তু হোয়াইল দিলে তো ভুল, এটা আমরা শিওর নাকি? অবশ্যই। এখন দেখেন, আমরা বললাম যে ব্যাক দেন, মনে করে আমি লিখলাম যে ব্যাক দেন, কমা দিয়ে লিখলাম আওয়ার ইকোনমি, আপনারা কি বললেন? হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একজন বলেছেন কি? স্ট্রাগলিং, ঠিক আছে, এ লট, মনে করেন আপনি লিখছেন, কোনো সমস্যা নাই। এখন বিষয়টা হচ্ছে কি কি জানেন? এই যে দেখেন ট্রান্সলেশন আপনি শুরু করছেন না, এই যে কমন ওয়ার্ড দিয়ে, টিচার আপনার প্রতি অটোমেটিক্যালি কি হবে? ডিপ্রেসড হয়ে যাবে। কেন কমন জিনিস, কেন কমন জিনিস, কেন কমন জিনিস, না এটা হবে না, হওয়া যাবে না। এই যখনই কঠিন সময় লিখে ফেলছি না, তখনই কিন্তু আমার ব্রেনে একটা সুন্দর ফ্রেজ চলে আসছে, সেটা হলো ওয়েডিং থ্রো। পড়ছেন কিনা আমি জানি না, পড় থাকতে পারেন। ওয়েট থ্রো মানে কোনো কিছুর মধ্যেখান দিয়ে কঠিন কঠিন কঠোর, মানে খুব পরিশ্রম করে কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। ব্যাক দেন আওয়ার ইকোনমি হ্যাড বিন এ ওয়েডিং থ্রো এ ডিফিকাল্ট পিরিয়ড, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দাদা, হয়ে গেল। এই যে ওয়েডিং থ্রো দেখবে না, স্যার অটোমেটিক্যালি ইমপ্রেসড হয়ে যাবে, ওয়াও, ছেলেটা সুন্দর একটা ফ্রেজ নিয়ে আসছে, মেয়েটা সুন্দর একটা ফ্রেজ নিয়ে আসতে পারছে। ওকে, এইবার দেখেন একটা মজার বিষয় বলি। এই যে বাক্যটা আপনি লিখছেন, আমার ওইখানে দুইটা বাক্য দেওয়া আছে, আমি এখানে দুইটা বাক্য লিখছি। আমি একটা বদমাইশি মাঝে মাঝে করতাম পরীক্ষার হলে, সেটা কি জানেন? আমি দুইটা বাক্যকে কম্বাইন করে একটা বাক্য বানিয়ে ফেললাম। আমি এই কাজটা করতাম, কিন্তু আমি বলবো না করেন, কিন্তু আমি কি করতাম দেখেন, আমি লিখতাম দ্য জার্নি অফ আরএমজি সেক্টর, সরি, একটু, সেক্টর in Bangladesh had begun in 1980 when our economy had been wading through a difficult period, ঠিক আছে। আমি এভাবে লিখতাম। ওকে, সো
যদিও আমি এটা কি করব না, সাজেস্ট করব না, ডোন্ট রাইট ইট, ঠিক আছে? এটা 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 লিখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তারপরও আপনি চাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি সাজেস্ট করবো না, কিন্তু আমি কাজটা করতাম। প্যাসেজের অনুবাদের ক্ষেত্রে তো এটা লেখাই যায় যদি সেন্টেন্স আকারে না দেয়। আমি করছি, আমি লিখছি, আমি স্বীকার করবো, মিথ্যে কথা বলবো না আপনাকে, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন অনুবাদ করতে বসছেন না, এই অনুবাদে গিয়ে আপনাকে খেলতে হবে। ওয়েডিং থ্রো আপনি আনছেন, এই যে দেখেন, আপনি চাইলে কিন্তু এইভাবে লিখতে পারতেন যে হ্যাড বিন গোয়িং থ্রো লিখতে পারতেন। খেয়াল করে দেখেন, ভালো করে বুঝেন বিষয়টা। আপনি চাইলে এটাকে হ্যাড বিন উইথ স্ট্যান্ডিং লিখতে পারতেন। উইথ স্ট্যান্ডিং মানে কোনো কিছুকে সহ্য করা, ঠিক আছে? তারপরে লিখতে হ্যাড বিন এক্সপিরিয়েন্সিং লিখতে পারতেন। তারপর কি লিখতে পারতেন? হ্যাড বিন উইটনেসিং লিখতে পারতেন, ঠিক আছে? তারপরে একটা তো লিখলামই যে হ্যাড বিন গ্রোয়িং থ্রো। তো এই যে দেখেন, মানে হ্যাড বিন ওয়েডিং থ্রো, এই যে দেখেন কতগুলো অল্টারনেটিভ নিয়ে বসছি। প্রপার টাকা দিয়ে পড়ে কেন? কোনো মুখস্থ লেকচার না, একদম ন্যাচারাল নর্মাল লেকচার। 5টা অল্টারনেটিভ নিয়ে বসছি। আপনি যদি গোয়িং থ্রো বলেন, আমি উইথ উইথ স্ট্যান্ডিং বলবো। আপনি গোয়িং থ্রু উইথ স্ট্যান্ডিং বললে আমি এক্সপিরিয়েন্সিং বলবো। আপনি যাই বলেন না কেন, আমি একটা না একটা ভিন্ন কিছু রেডি রাখবো, ঠিক আছে? এটা আমার কনফিডেন্সের জায়গা ভাই। সো আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে। আপনার সব শেখার দরকার নেই, আপনার মোটামুটি শিখলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনি কোনটা লিখবেন আপনি সেটাই জানেন। দাদা প্র্যাকটিসটা কিভাবে করব? এ ডিফিকাল্ট পিরিয়ড, ঠিক আছে? আমি কি লিখছি? এ ডিফিকাল্ট পিরিয়ড। আচ্ছা, আমরা তো লিখে লিখে পরে দেখা যায় আর্টিকেল মার্টিকেল মিসিং হয়ে যায়, এগুলো মাইন্ড করেন না, ঠিক আছে? এই যে এ ডিফিকাল্ট পিরিয়ড লিখছেন, আমি লিখতেই পারতাম অ্যান অ্যাডভার্স পিরিয়ড, লিখতে পারতাম না বলেন তো? হ্যালো, জি জি দাদা। আমি জি লিখতেই দাদা। পারতাম যে লেখা এ যাবে। হোস্টাইল পিরিয়ড, লিখতে পারতাম কিনা বলেন? টাফ পিরিয়ড। হ্যাঁ, হ্যাঁ ডার্ক টাকা দরকার নেই, লিখতে পারতাম কিনা বলেন? ব্রুটাল পিরিয়ড। এ ব্রুটাল পিরিয়ড। দ্যাট মিনস এখানে অনেকগুলো অপশন আমার কাছে আছে। এটাই হচ্ছে অনুবাদের সৌন্দর্য। দেখেন, দুইটা বাক্য অনুবাদ করছি, কতগুলো হাই লেভেলের ওয়ার্ড নিয়ে আসছি। ওয়েড থ্রো, উইথ স্ট্যান্ডিং, এক্সপিরিয়েন্সিং, উইটনেসিং, ওয়েডিং থ্রো, ডিফিকাল্ট পিরিয়ডকে বানালাম অ্যাডভার্স পিরিয়ড, হোস্টাইল পিরিয়ড, ঠিক আছে? আবার যখন বলি যে বাংলাদেশের অর্থনীতি খুব মানে ঝিমঝিম অবস্থার মধ্যেখানে যাচ্ছিল, সেটারও সুন্দর ইংলিশ আছে, এ লেথার্জিক পিরিয়ড। কি বললাম? যে লেথার্জিক পিরিয়ড। লেথার্জিক পিরিয়ড। এ লেথার্জিক পিরিয়ড, ঠিক আছে? এ লেথার্জিক পিরিয়ড। সো এটাই হচ্ছে গিয়ে আপনার পড়াশোনার জায়গা। মানে মানুষ বলে না যে আমি ইংলিশটা নিয়ে কাজ করতেছি, এই যে আপনার যখন কাজ করবেন তার রিফ্লেকশন আপনার ক্লাসে বা আপনার স্ক্রিপ্টে থাকবে যে হ্যাঁ ও কাজ করছে আসলে। আচ্ছা, গেল। এবার দেখেন, তাহলে আমরা দুইটা বাক্য অনুবাদ করছি, আমাদের এগুলো নিয়ে বকবক করার কিছু নাই, এটাকে এখানে আমি রেখে পাস্ট পারফেক্ট ইউজ করতে পারতাম না? বুঝিনি ভাই। পাস্ট পারফেক্ট ইউজ করতে পারতাম না? পাস্ট পারফেক্ট না, পারতাম না, কারণ 1980 সালের কথাটা পাস্ট পারফেক্টে হয়েছে। ওই সময়ে এটা যদি ঘটলো বলতাম তাহলে পাস্ট পারফেক্ট হতো। এটা আমরা চলমান বুঝেছি, এটা কঠিন সময়ের মধ্যেখান দিয়ে যাচ্ছিল, চলমান বুঝাচ্ছিলাম। তার মানে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। দাদা আচ্ছা। আপনি যে দুটো লাইন একসাথে করেছেন ওখানে হয়নের পরিবর্তে কি হোয়াইল বসানো যায়? না, হোয়াইল বসালে একটু খারাপ দেখা যাবে, হোয়েনটাই আমার কাছে মনে হয় বেটার, হোয়াইল দরকার নেই, ঠিক আছে? হোয়াইল দেখালে অনেকটা কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মনে হবে দেখলে, হোয়েন ইউজ করে বেটার, ঠিক আছে? এবার বললাম কি পরবর্তীতে, লেটার, পরবর্তীতে। পরবর্তীতে কি হলো? সরকারের বাস্তবমুখী পদক্ষেপে ঘুরে দাঁড়ায় আমাদের অর্থনীতি, এটা আমরা কি বললাম? পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পাস্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট। চলমান বোঝায় নাই, জাস্ট ঘটলো বললাম। অনুবাদ করেন তো কি হবে? হ্যালো, হ্যাঁ দাদা, অনুবাদ করুন। later our government took some steps and our economy turned Later our government took some steps and our economy turned turn turned into positive side বা something এরকম।
এই যে টার্ন ইনটু গিয়ে পজিটিভ সামথিং হয়ে গেল, তাহলে হবে? শেষ তো করে দিতে হবে কোনো ভাবে, ঠিক না? লেটার আওয়ার ইকোনমি হ্যাজ টার্ন হ্যাঁ বলেন। টু দাদা এটা এভাবে করা যায় নাকি? লেটার ভেরিয়াস আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নেই। দেখেন, ও আপনাদের বড় প্রবলেমটা হচ্ছে গিয়ে কি, প্রফেশনাল ট্রান্সলেশনের প্রফেশনাল যে ওয়ার্ড, এটা আমাদের নাই। ব্যাপারটা হয়ে গেছে কিরকম, রাগ করেন না, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলি, ঠিক আছে? ডেভেলপমেন্ট। শুনুন আমি বলি। এই মানে ব্যাপারটা হচ্ছে কেমন জানেন, ভার্সিটি প্রেজেন্টেশন, খুব সাজগোজ করে কোট স্যুট ব্লেজার লাগায় গেছেন, কথা বলতে কি স্টেজে খাড়ায় কিছু বলতে পারতেছেন না, ব্যাপারটা হয়ে গেছে এরকম। এরকম হওয়া যাবে না। আপনার ওয়ার্ড সিলেকশন হবে মার মার কাট কাট, আপনার ওয়ার্ড দেখে টিচার আপনাকে মার্ক দেওয়ার জন্য পাগল হয়ে যাবে, ওয়াও এটাই তো চাচ্ছিলাম, এরকম মনে দেবো, ঠিক আছে? এই দেখেন, আমি বলবো এরকম করে লিখতে, দেখেন আমরা বলবো যে, আমরা কি বলবো দেখেন, আমরা বলবো যে, তুমি অনুবাদটাকে এইভাবে করো। তুমি কিভাবে করবা? তুমি অনুবাদটা করবা হইতেছে, লেটার লেটার মনে রাখবেন, অনুবাদ আক্ষরিক করতে হবে না, আপনি চাইলে অনুবাদের মিনিংটা ঠিক রেখে গুছায়া অনুবাদ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? দাঁড়ান, আমার কি আমাদের বাসায়, ওরে বাবা রে বাবা রে বাবা, কত কাহিনী পত্র দিয়া গেছে, ওই যাবো এই তো, মাথা মধ্যে পাগল করে দেবো। কি লিখছে, এই ফ্ল্যাট গুলো কনসিল করা হয়েছে, তাই পাকঘরের সিঙ্ক, বেসিন, কমোড, ফ্যান। ও বাইরে বাইরে ভাই, মানুষ মাথা নষ্ট করে ফেলাইলো। কত ব্যবসা বাদে দেখছেন মানুষের। আসলে আমরা পড়ি, তা আমরা কি বললাম যে, লেটার আওয়ার গভর্নমেন্ট, হ্যাঁ দেখেন কি লিখবো, আমি কি লিখবো, এই যে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়ায়, প্রথমে বাক্যের সাবজেক্ট বুঝতে হবে, কে ঘুরে দাঁড়ায়, আমাদের অর্থনীতি। অর্থনীতি কি করে ঘুরে দাঁড়ায়, কেন ঘুরে দাঁড়ায়, ব্লা ব্লা ব্লা, এসবের কারণে। তাহলে আমাদের অর্থনীতি, লেটার আওয়ার ইকোনমি, ঠিক আছে? আওয়ার ইকোনমি কি হয়, ঘুরে দাঁড়ানো ইংলিশ কি বলেন? রাইট করতে পারে বাউন্স ব্যাক রাইট বুঝি নাই। আবার বলেন। বাউন্স টার্ন ব্যাক ওভারকাম হতে পারে। কাম ব্যাক বলতেছেন, দাদা কাম ব্যাক বাউন্সড ব্যাক একটা হয় জিনিস না? বলি, শুনেন একটু, টেক ওভার একটু clear করি। স্টুড আপ অ্যাগেইন। বাউন্স ব্যাক, হ্যাঁ বাউন্স এটা ব্যাক হয় না সুন্দর দাদা? বলছেন, বাউন্স ব্যাক, ঠিক আছে? রিচার্ড আচ্ছা বলি, শুনেন, এই যে কাম ব্যাক আপনি বললেন না, আম, এটা সুন্দর, কিন্তু এগুলো হচ্ছে গিয়ে খুবই মনোটোনাস ট্রান্সলেশন। হ্যাঁ, যেমন বাউন্সে এটা সুন্দর, তারপর যেমন কে যেমন টার্ন অ্যারাউন্ড বললেন, এটাও সুন্দর। তো কিছুর, সমস্ত কিছুর আহ, ছাড়িয়ে গিয়ে আমরা আরেকটা ওয়ার্ড বলতে পারি, সেটা হচ্ছে কি জানেন, রিভাইভ। পারি না বলতে আমরা, পড়েছি হ্যাঁ খুব দাদা। ভালো, পারি কিনা? হ্যালো, রিভাইভ করে, পুনরুজ্জীবিত হয়ে যায়, তাই না? মানে ঘুরে দাঁড়ায়। লেটার আওয়ার ইকোনমি রিভাইভড, কিসের কারণে রিভাইভ করে, ডিউ টু ব্লা 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 ব্লা। এখন প্রশ্ন হলো, এই ডিউ টুটাও আপনাকে আমি শিখাই দিছি, তাই ডিউ টু আর ইউজ করা যাবে না, ইউজ করবো কি, থ্যাঙ্কস টু। এই যে কারণ বুঝাইতে থ্যাঙ্কস টু, লেটার আওয়ার ইকোনমি রিভাইভ থ্যাঙ্কস টু কিসের কারণে, বাস্তবমুখী পদক্ষেপের কারণে, প্র্যাগমেটিক ইনিশিয়েটিভস। প্র্যাগমেটিক ইনিশিয়েটিভস বললেন, এটা কাদের প্র্যাগমেটিক ইনিশিয়েটিভ, সরকারের, হুইচ ওয়ার, মনে মনে যে চিন্তা করি, অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট। যদি এরকম চিন্তা করি, রিডাকশন করব, হুইচ কাটবো আর পয়ার কাটবো, অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট। লেটার আওয়ার ইকোনমি রিভাইভ থ্যাঙ্কস টু প্র্যাগমেটিক ইনিশিয়েটিভস অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট। আপনি চাইলে এরকম বলতে পারতেন যে গভর্নমেন্টস প্র্যাগমেটিক ইনিশিয়েটিভস, কিন্তু আমি কথাটাকে একটু প্রফেশনাল ভাবে নিয়ে গেলাম। লেটার আওয়ার ইকোনমি রিভাইভ থ্যাঙ্কস টু প্র্যাগমেটিক ইনিশিয়েটিভস অ্যাডপ্টেড বাই দ্য গভর্নমেন্ট। কেমন হলো বলেন? অবশ্যই সুন্দর। তোমার কি পাম দারুণ। দিলেন? নিশ্চয় দাদা একটা প্রফেশনাল কথা লাগে, তাই বলবো? না? হ্যাঁ দাদা বলেন। দাদা সেন্টেন্সটাকে প্যাসিভ মোডে নিলে ভালো হয় না? ভাই, এই যে একটা জিনিস শিখছেন না, প্যাসিভ মুড অ্যাক্টিভ মুড,
আপনার যেই মুডে লিখলে ভালো লাগে সেই মুডেই লিখবেন, ঠিক আছে? কোনো না নাই, অ্যাক্টিভে লিখতে হবে, প্যাসিভে লিখতে হবে, কোনো বাধা ধরা রিজিডিটির মধ্যে থাকবেন না, ঠিক আছে? আপনি ব্রিলিয়েন্ট মানুষ, আপনি কেন এই সকল বাধা ধরার মধ্যে নিজেকে রেইন করবেন? কি দরকার? ঠিক আছে, আমি লিখছি, আমি ভালো লাগছে, আমি লিখছি, লিখবো, কোনো সমস্যা দেখি না ভাই। ওকে দাদা। এবার দেখেন কারণে বোঝাতে থ্যাঙ্কস টু পরিবর্তে কি উইথ দিস ইউজ করা যাবে? কি, কোনটা আপু আবার বলেন তো? কারণ বোঝাতে থ্যাঙ্কস টু এর পরিবর্তে উইথ দিস কথাটা ইউজ করা যাবে কি? বলতে পারেন উইথ দ্য হেল্প অফ গভর্নমেন্টস প্র্যাগমেটিক ইনিশিয়েটিভস আওয়ার ইকোনমি রিভাইভড লেটার, বলতে পারেন, কোনো সমস্যা নেই, রাইট, কোনো সমস্যা নেই। অনেক, আমি কি বলতে চাচ্ছি, অনুবাদে তো কোনো ভুল নাই। আমি এখন পর্যন্ত আপনাদের কারো কোনো অনুবাদ কি ভুল বলছি? ভুল বলি নাই, ক্লাস তো রেকর্ড আছে, দেখেন। আমি বলছি জিনিসটাকে আরেকটু প্রফেশনাল দিকে নিয়ে যান, ঠিক আছে? এবার দেখেন কি বলছি। এবার বললাম এরপর, এখন একবার তো লিখছি লেটার, আবার লিখছি এরপর, তাহলে কি লিখবো? ফলোইং দিস, এরপরে কি হলো? পরবর্তী 2 দশকে বাংলাদেশের অর্থনীতি অভূতপূর্ণ উন্নতি লাভ করে। এটার অনুবাদ কি হবে বলেন? দ্য ইকোনমি অফ বলেন। আফটার 2 decades, Next 2 decades, Dada, বলেন after next 2 decades, Bangladesh's economy attained unprecedented development. হ্যাঁ হ্যাঁ, Within 2 decades, the economy of Bangladesh has thrived. এভাবে লেখা যায় কিনা? The economy of Bangladesh achieved significant development. আচ্ছা, তো দাদা ঠিক আমি আছে, একটা মোটামুটি বলবো? এই যে আপনাদের মধ্যেখান দিয়ে আমি জল খাই, আপনাদের মধ্যেখান থেকে আমি কিন্তু মানে এখনো একটা কি পাচ্ছি যে কিছু সুন্দর সুন্দর ওয়ার্ড আসতেছে, মূলত আমি এটাই চাই, আর কিছুই না, ঠিক Sir, আছে? following 2 decades, Bangladesh economics overwhelmed আচ্ছা development. দাদা আমি বলতে পারেন following this Bangladesh's আমরা economy আমরা আমরা এইভাবে লিখতে পারি, আমরা লিখতেই পারি যে ফলোইং দিস ওভার, একটা সুন্দর ফ্রেজ শিখে দেখেন, ওভার দ্য কোর্স অফ দ্য নেক্সট 2 decades। এই যখনই সময় বুঝাবেন প্রফেশনাল লাইফে গিয়ে, ওভার দ্য কোর্স অফ দ্য নেক্সট 2 decades, ওভার দ্য কোর্স অফ, জিনিসটা শুনতে ভালো লাগে, ভালো লাগে না? জি ভাইয়া। ওকে, কি লিখবো? দা ইকোনমি অফ বাংলাদেশ, কি বলতে পারি, অভূতপূর্ণ উন্নতি লাভ করে। আমরা কি লিখবো? উইটনেস ওয়ার্ডটা আমরা আলোচনা করেছিলাম। বাংলাদেশ, দ্য ইকোনমি অফ বাংলাদেশ উইটনেসড কি? an Revolutionary unprecedented growth, নাকি? growth. Over the course of the next 2 decades, বাংলাদেশের ইকোনমি উইটনেসড an unprecedented growth। অ্যামেলিওরেট ইউজ করা যায়। কিন্তু এখানে ভুলটা করলাম কোথায় বলেন তো? এই উইটনেসটা কি পাস্ট টেন্সে হবে? না ভাই, প্রেজেন্ট হ্যাজ উইটনেসড হবে। ব্রিলিয়েন্ট, এই তো গুড। এবার দেখেন, আমি বললাম কি, যা এখনো বিদ্যমান আছে। এই যে যা এখনো বিদ্যমান আছে, এই জায়গাটাতে এসে একটা সুন্দর জিনিস করা যায়। কিরকম করা যায় আমি আপনাকে বুঝাই, একটু ভালো করে মন দিয়ে বুঝবেন, শিখবেন, কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে? জিনিসটা কিরকম, ধরেন আমি বললাম যে উই হ্যাভ সিন দ্য গ্রোথ অফ চায়না, আমরা চায়নার গ্রোথ দেখেছি। এবার এমডেস দিয়ে বললাম হুইচ ইজ এ ফ্যাক্ট, যারা আমার গ্রামার ক্লাস করেছেন তারা বুঝবেন, হুইচ কাটবো, ইজ কাটবো, এ ফ্যাক্ট, ঠিক আছে? এবার লিখবো হুইচ ইজ প্রেইজড বাই ইটস ফোস, তার শত্রু কর্তৃক এটাকে প্রশংসা করা হয়, ফো মানে শত্রু। আবার হুইচ কাটবো, ইজ কাটবো, লেখা বাক্যটা কি সুন্দর হয়ে গেল, উই হ্যাভ সিন দ্য গ্রোথ অফ চায়না, এ ফ্যাক্ট প্রেইজড বাই ইটস ফোস।
এই জিনিসটা কি ধরতে পারছেন কিভাবে আমি কাজটা করলাম? ধরতে পারছেন কেউ? জি ভাইয়া। এই যে এখানে এসে একটা এম ড্যাশ দিব, তারপরে লিখবো এ ফ্যাক্ট, এ ফ্যাক্ট, ঠিক আছে, এ ফ্যাক্ট। এটা দিয়ে মূলত আমি ওই যে পুরো ব্যাপারটাকে বোঝাচ্ছি যে আনপ্রেসিডেন্টেড গ্রোথ যা এখনো কি আছে, বিদ্যমান আছে, ঠিক আছে। এ ফ্যাক্ট, এ ফ্যাক্ট না বলে আমি বলতে পারি এ লিগেসি, ঠিক আছে। দ্যাট, দ্যাট কি বলেন? That is স্টিল কন্টিনিউস। পারসিস্ট। কন্টিনিউস বলতে পারেন, কোনো সমস্যা নাই। পারসিস্ট, শেষ হয়ে গেল। দেখেন কত প্রফেশনাল একটা ট্রান্সলেশন আমরা করছি, সুন্দর লাগতেছে। ইন 1980 দ্য জার্নি অফ আরএমজি ইন বাংলাদেশ হ্যাড বিগান। Back then, our economy had been wading through a difficult period. Later, our economy revived thanks to pragmatic initiatives adopted by the government. Following this, over the course of the next 2 decades, the economy of Bangladesh has witnessed an unprecedented growth, a legacy that still persists বা continues. বা আপনি বলতে পারতেন an achievement that still continues, বলতে পারেন না? হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ। সো আপনি দেখেন এইভাবে চিন্তা করে 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 লিখলে কত সুন্দর ট্রান্সলেশন হয়, ঠিক আছে। ওকে, সো আমরা এইভাবে পড়বো, পড়ে পড়ে ট্রান্সলেশনটা ক্লিয়ার করব, ঠিক আছে। তো আমরা বেসিক্যালি আজকের এই ক্লাসে তেমন কিছুই পড়ি নাই, আমরা শুধুমাত্র একটা সিকোয়েন্স অফ টেন্স পড়েছি। টেন্স পড়তে গিয়ে দেখলাম যে কিভাবে পাস্ট টেন্সটাকে ইউজ করতে হয়, সেখান থেকে দেখলাম কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ডিরাইভ করতে হয়, আর কিছুই না, ঠিক আছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই যে টেন্স পড়লাম, এই টেন্সের পরে আমাদের পড়তে হবে গিয়ে হ্যাঁ কি, দেখেন টেন্সে আলোচনাতে কি অনেক কিছু আছে যেগুলো আমি কি আলোচনা বলছি করছি। আমরা ইয়ান তো এগুলো আমরা একটু শুধু সরাসরি রাইটিং এর আলোচনা। জন্য কথাবার্তা বলছি। অডিও অফ রাখেন প্লিজ। এখন বিষয়টা হচ্ছে আমরা ফিউচার টেন্স খুব বেশি আলোচনা করব না। আমরা ফিউচার টেন্সটা 10 মিনিট আলোচনা করে চলে যাব আনরিয়েল টেন্সে, ঠিক আছে। কিন্তু আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিব, কারণ ওই আলোচনাটা ওইখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের কথা। সো আজকে ক্লাস একটু আগেই শেষ করলাম, 4 মিনিট কম ক্লাস দিলাম, রাগ করবেন না। এবার ইফ ইউ হ্যাভ গাইস এনি কোশ্চেন দেন টেল হ্যাঁ মি। হ্যাঁ দাদা, একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে বলেন। আমরা তো ছোটখাটো ওয়ার্ড কম বেশি লিখতে পারি, যেমন ওই হ্যাঁ বেঁধে বেঁধে এরকম। হ্যাঁ 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 টেন্সের যে ব্যাপারটা, সেটা হ্যাঁ। কি একদম এক্সাক্ট ধরে, বা ছোটখাটো ছাড় কি দেন আপনারা যখন খাতা দেখেন, যে আমি হ্যাঁ পাস্ট অবশ্যই দিবে, লিখেছি কেন কিন্তু। দিবে না, কেন দিবেন, অবশ্যই দিবে। ধরেন আপনি যদি এমন হয়, ধরেন আপনি পড়তে বসছেন, একটা একটা প্যাসেজ আসছে এরকম যে অনেকগুলো সিকোয়েন্সকে একসঙ্গে, তো যখন অনেকগুলো সিকোয়েন্সকে একসঙ্গে দেওয়া থাকবে তখন তো আপনি আর ওই পাস্টের পরে এটা সেটা করতে হবে, তখন সবগুলোই পাশে লিখবেন। যে 1971 সালে এটা হয়, 72 সালে এটা হয়, 73 সালে এটা হয়, 74 সালে এটা হয়, 75 সালে এটা হয়, ওগুলো আপনি কি সবগুলো পাস্ট টেন্সে লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে কি, যখন একদম সলিড টেন্সের দিকে আমরা যাই তখন এইভাবে ধরে ধরে আমরা লিখতে বলি। এখন শেখার সময় আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। তারপর ভাই লিখতে গেলে তো ভাই কত কিছুই হবে, ওখানে তো কিছু করার নেই। কিন্তু আমি যদি আপনাকে ওইটা ওইটা বলে জিনিসটা হালকা করে দিই, তাহলে আপনি তো এমনি শিখতে চান না, আরো শিখতে চাইবেন না, ঠিক আছে। ওকে, আর কোনো দাদা আমার কোশ্চেন? একটা কিছু জানা ছিল দাদা, প্লিজ। বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। দাদা সিনিয়র অফিসার রিটেন আছে, রিটেন এক্সামের সময় আমি একটু মানে ঝামেলা করছিলাম। সেটা হচ্ছে দাদা অ্যাডমিট কার্ডের পিছনে আমি কিছু ওই যে লিখছিলাম, ডেটা লিখছিলাম, যেন হচ্ছে আমি ফোকাস গুলো ভালোভাবে লিখতে পারি। তো হুম পেন্সিল দিয়ে লিখছিলাম, পরবর্তীতে আমি ম্যাথও করছিলাম অ্যাডমিটের পেছনে। যাই হোক সেটা আমি ভুল হুম। করছি। এখন পরবর্তীতে যারা হচ্ছে আপনাদের বাংলাদেশ ব্যাংকে যারা ওনারা আছে, ওনারা পরিদর্শনে এসে আমার অ্যাডমিট কার্ডটা নেয়, নিয়ে ওনারা ছবি তোলে এবং আমার খাতা টাতা উল্টে দেখে যে কি অবস্থা। তো যাই হোক পরবর্তীতে ওনারা আমার অ্যাডমিট কার্ডটা নিয়ে যায়। তো দাদা আমার কি পরবর্তীতে সমস্যা হবে কোনো? আমি তো টেনশনে আছি। সমস্যা আর কি হতে পারে, সর্বোচ্চ আপনার ওই পরীক্ষাটা বাদ দিয়ে দিতে পারে, ঠিক আছে, এরকম হতে পারে। ওই পরীক্ষাটার জন্য আপনি ক্যান্সেল থাকতে পারেন, এর বেশি কি হবে আর কি বলবো। কিন্তু আপনারা এগুলা কেন করেন আমি বুঝি না, এগুলো ক্যান্সেল করা ঠিক না ভাই, এগুলো কেন করবেন আপনারা? আপনি অ্যাডমিট কার্ডে সবসময় সবসময় লিখেই দেয়, অ্যাডমিট কার্ডে কিছু করা যাবে না।
হ্যাঁ, দাদা অ্যাডমিট কার্ডে কিছু লিখবেন না। আমাদের রুম থেকে টোটাল 3 জনেরটা নিয়ে গেছিল, এখন এখন হচ্ছে পরবর্তীতে এখন আমি ভাই সার্বিক কাজ করি বাংলাদেশ ব্যাংকে, এখন আমি যদি বলে দেই যেটা হবে তাহলে তো এটা আসলে প্রফেশনাল দিক থেকে ভুল, এটা আমাদের বলা উচিত না। যেই কারণে আমি এই যে আপনার বিভিন্ন রকমের যে কমেন্ট গুলো করে, কোন ব্যাংক ভালো কোন ব্যাংক খারাপ, এক্সাম কবে হবে, আমি এগুলো নিয়ে কোনোদিন কোনো কথাবার্তা বলি না। বিষয়টা হচ্ছে যে এই কাজগুলো কখনো করবেন না, ঠিক আছে? আপনি সবসময় আপনার জায়গা থেকে ক্লিয়ার থাকবেন যে আমাকে যেন কোনো এক্সট্রা বার্ডেন নিয়ে বসতে না হয়, ঠিক আছে? সো এগুলো করবেন না, ঠিক আছে? তো দাদা দাদা আমার পরবর্তীতে একটা ওনার কাছে বিষয় জানার ছিল। তো বলেন। দাদা পরবর্তীতে ওনার কাছে আমি গেছিলাম, তো উনি আমাকে বললো যে আমরা যে 3 জনের আমার অ্যাডমিট কার্ড নিয়ে গেছিল, তো উনি বললো যে আপনাদের নাম আর রোলটা লিখে দিয়ে যান, পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনারা যেহেতু আসছেন আরো তো অনেকের নিছি, তো আপনাদের যেন খুঁজে পাই বা আপনাদের যেন স্টেপটা যখন নিব তখন যেন আপনাদেরকে ওই বিষয়টা মিনিমাইজ করা হয়। তো আমরা নাম আর রোল নাম্বারটা লিখে আসলাম, আর ওনারা আমাদের অনেকভাবে বোঝানোর ট্রাই করলো। ঈশ্বরকে ডাকেন, আশা করি মাফ করে দিবে, এইটুকু বলতে পারি, আর কি বলবো বলেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি এই কাজগুলো কেন করেন আপনি আমাকে এবার জানান। বিবিও অনেক স্ট্রিক্ট দেখলাম, রুমে হ্যাঁ ঢুকে এটা, মোবাইল চেক করলো, সবার মোবাইল চেক করলো। হ্যাঁ আপনারা কেন মোবাইল করবেন? এই যে মোবাইল নিয়ে যাবেন কেন? আমরা তো কখনোই মোবাইল নিয়ে ঢুকতাম না। মানে সামনে রাখার পরও স্যার মানে সবার মোবাইল সাইলেন্ট আছে না, কিনা মানে মোবাইল নিয়ে এটাও তো পরীক্ষা এক্সেস করতো। পাওয়ারই কথা না, আপনি তো মোবাইল নিয়ে এক্সেসই পাওয়ার কথা না। আপনি কেন মোবাইল নিয়ে যাবেন? আপনি 2 ঘন্টাটা পরীক্ষা দিচ্ছেন, আপনি মোবাইলটা কোথাও ম্যানেজ করে রাখবেন, ঠিক আছে? ওইভাবেই আপনাকে তো যাওয়া উচিত এক্সাম হলে, তাই না? আপনারা এই ভুলগুলো কেন করেন? এগুলো আমি কি বলবো, এগুলো কিছু বলার নাই আমার আসলে। ওকে। আচ্ছা দাদা, এই যে অনুবাদের ক্ষেত্রে আক্ষরিক অনুবাদ গুলো আমি পারি, কিন্তু ভাবানুবাদ গুলা আমি মানে করতে পারি না। ভাবানুবাদটা হচ্ছে নিয়মিত প্র্যাকটিসের উপর। মানে বিষয়টা হচ্ছে যে ধরেন আমি যদি আহ, করি মানে, একটু দাঁড়ান, আমাকে মর্নিং এ নক দেন, আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি যদি আপনাকে বলি যে ভাবানুবাদ আপনি করবেন, তো ভাবানুবাদ করার জন্য একটা ভালো একটা রিডিং হ্যাবিটের লাগে, ঠিক আছে? এই ভালো একটা রিডিং হ্যাবিট না করলে আপনি কিন্তু ভাবানুবাদ ধরতে পারবেন না। মানে সবাই মনে করে একটু ঘুরে পেঁচে লিখলেই ভাবানুবাদ হয়ে গেল, অনেকে বলে, দেখি আমি। কিন্তু এরকম না, ভাবানুবাদটা সুন্দর প্র্যাকটিসের বিষয়, ঠিক আছে? মানে কথাকে কিভাবে তার ভাব ফুটিয়ে তুলবেন। সো এটা আপনি মানে করবেন না, কি বলে যে 2-1 দিনে তো হয় না, সময় দিবেন, টাইমটা ইনভেস্ট করবেন, দেখবেন যে পারবেন। না পারার কোনো কারণ নাই, অবশ্যই পারবেন, না পারার কি কারণ আছে? অবশ্যই পারবেন। দাদা আমার একটা বিষয় জানার ছিল, বলেন। যে আমরা তো হচ্ছে এই ফোকাস গুলো এবং হচ্ছে আর্গুমেন্টেটিভ যে রাইটিং গুলো আছে, এগুলো যে প্র্যাকটিসটা করতেছি, এক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে এই এসও পরীক্ষা এবং ওজি পরীক্ষা, এই পরীক্ষাগুলোতে হচ্ছে পেজ লিমিট থাকে। এডি হ্যাঁ, পরীক্ষা, এডিতে কি এরকম পেজ লিমিট থাকে কিনা? থাকতে পারে, থাকতে পারে। আপনাকে সমস্ত সিচুয়েশন ফেস করার জন্য প্রিপেয়ার থাকে। আমি তো মনে করি পেজ লিমিট দিলে ভালো, ঠিক আছে? না এমনিতে আগে মানে প্রিভিয়াস পরীক্ষাগুলোতে কিরকম ছিল সেটা জানতে চাচ্ছিলাম। আমাদের সময় জি ভাই আমরা দাদা। পেজ লিমিট পাইছি, কিন্তু এত রিজিড পাই নাই। আবার পেজ লিমিট ছাড়াও পাইছি, ঠিক আছে? দুইটাই পাইছি আমরা। কিন্তু এখন যেমন বলে যে লেখার জন্য 1 পেজ সময় দিছে, আহ আপনার এটা সেটা, এতটা রিজিড ছিল না। কিন্তু আমাদের সময় পেজ লিমিট দিয়েও পাইছি, আবার পেজ লিমিট কি হয়েছে, দাদা আমি এডি ছাড়াও পরীক্ষাটা, পাইছি, দাদা ঠিক এডি আছে? এডি পরিক্ষার কথা বলছিলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরীক্ষার। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলতেছি। জি জি। আমাদের সময় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পরীক্ষাতে পেজ লিমিট ছিল না, মানে আপনি অ্যাজ মেনি অ্যাজ পেজ লিখতে পারেন। জি কিন্তু আমি অন্যান্য পরীক্ষায়, যেমন ধরেন অফিসারের পরীক্ষাটা নাকি রূপালী ব্যাংকের পরীক্ষাটাতে মনে হয় আমার পেজ লিমিট ছিল। সো এটা আসলে কিছু করার নাই, থাকে, ঠিক আছে? না দাদা আমি একজন ভোকাবুলারি হচ্ছে ওই কিভাবে ডেভেলপ করবো ইউটিউবে কোডিং জন্য? একজনের হচ্ছে আপনাদের এই বাংলাদেশ ব্যাংকের এডি, ওনার ইয়ে হুম। দেখেছি উনি নাকি 7 পেজ ফোকাস লিখেছিলেন, ওই জন্য জিজ্ঞেস করো। 7 পেজ ফোকাস কেন লিখতে হবে আমি তো এটাই বুঝি না ভাই। ফোকাস লিখবো 2 পেজ, ফোকাস মানে 2 পেজে খেলা খতম, ঠিক আছে? এত লেখা তো সময় নেই লাইফে। ওকে। দাদা একটা ভাইবার দাদা কোশ্চিন ছিল দাদা। ভোকাবুলারি কিভাবে হ্যাঁ, করতে ভাইবার হবে? কোশ্চেন করেন, লাস্ট কোশ্চেন আজকের দাদা ক্লাস বলেন। রেপো রেট তাহলে এবং ব্যাংক রেটের বেসিক ডিফারেন্সটা কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, বুঝি না, আবার বলেন। ব্যাংক রেট এবং রেপো রেট এর ভেতরে হ্যাঁ, বেসিক ডিফারেন্সটা কোনটা দাদা? ব্যাংক রেট আর একটা কি? রেপো রেট। লং টার্ম। রেপো রেট। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা। একদম যদি বেসিক ইয়েতে বলেন, সেটা হচ্ছে যে রেপোটা হচ্ছে বেসিক্যালি শর্ট টার্ম, ঠিক আছে? আর ব্যাংক রেটটা হচ্ছে বেসিক্যালি লং টার্ম। আপনি যদি আরো একটু ভিতরে যেতে চান,
অ্যাজ ইউজুয়াল ভাবে আপনার ব্যাংক রেটে আপনার কোনো কোলাটারাল মনে হয় ইনভলভ না, আর রেপোতে বোধ হয় আপনার গভর্নমেন্ট সিকিউরিটিজ বা গভর্নমেন্ট প্লেসেস বা সিকিউরিটিজ এর প্রয়োজন হয়, ঠিক আছে? ওকে, তবে দাদা আম- দুইটাই লিকুইডিটি ক্রাঞ্চের জন্য ইউজ করা হয়, একটা শর্ট টার্ম লিকুইডিটি ম্যানেজ করার জন্য আর একটা লং টার্ম লিকুইডিটি ম্যানেজ করার জন্য। বুঝতে দাদা পারছেন আমার বিষয়টা? হচ্ছে পেজটা লাগছে, আমি হচ্ছে দুইটা এর মানে এর সংজ্ঞা দেখছি। একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে, সেটা হচ্ছে ব্যাংক রেট। আর রেপো রেট হ্যাঁ হচ্ছে বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোকে যে হারে ঋণ প্রদান করে, সেটা হচ্ছে রেপো রেট। মানে এটা হচ্ছে হ্যাঁ, সংজ্ঞা দেওয়া, কিন্তু তফসিলি ব্যাংকও তো বাণিজ্যিক ব্যাংক। তো আমার মোদ্দা সমস্যা কথা হলো লাগছে এখানে। আপনি সংজ্ঞা পড়ে নিজেই কনফিউজড হয়ে গেছেন আসলে কি হ্যাঁ 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 ডিফারেন্সটা কি, তাই না? হ্যাঁ হ্যাঁ দাদা, এটা এখানে বেসিক্যালি বিষয়টা হচ্ছে দুইটার ফাংশন একই, লিকুইডিটি হেল্প করা, কিন্তু মেন কথাটা কোথায়, একটা শর্ট টার্ম লিকুইডিটি ক্রাঞ্চকে ডিল করে আর একটা লং টার্মের কাজ করে, ঠিক আছে? ওকে দাদা। দাদা ওকে, একটা বাই জিনিস বাই, গুড জানতে নাইট চাই। সবাইকে। আর কোনো কোশ্চেন না, দাদা কালকে আবার 9:30 দেখা হবে, ঠিক আছে? কালকের ইনশাল্লাহ ক্লাসটাতে আরো ইন্টারেস্টিং জিনিস শিখবেন, বিকজ কালকের ক্লাসে গিয়ে মডেলস এর কিছু আন্ডারস্ট্যান্ডিং গ্রো করাবো, ঠিক আছে? গুড ইনশাল্লাহ। নাইট। আপনারা হ্যাপি তো, ক্লাস করে স্যাটিসফাইড? অবশ্যই দাদা, হ্যাঁ দাদা খুশি। একটা কোয়েশ্চেন ছিল শুধু, ওটা